বিড়ি, সিগারেট, মদ, গাঁজা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওসব ছাড়ুন, এর চেয়ে গল্প শোনার নেশা করুন। সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে, আর শুনতে থাকুন আজকের গল্প। কলকাতা শহরের পুরনো বইয়ের গন্ধমাখা সরু গলিগুলোতে আজও লেগে আছে ইতিহাসের শ্বাস। তেমনই এক গলির আবছা আলো ছায়ায় শতাব্দী প্রাচীন বইয়ের দোকানে ধুলোমাখা তাকে হাতড়ে চলেছিল তরুণ গবেষক অর্কব দত্ত। ইতিহাস তার নেশা, আর প্রাচীন পুঁথি পাণ্ডুলিপি তার অক্সিজেন। সে খুঁজছিল বৌদ্ধ ও তান্ত্রিক সংযোগের কোনো সুলুক সন্ধান, যা তাকে তার বর্তমান গবেষণায় নতুন দিশা দেবে। কি মশাই, কি খুঁজছেন? এতক্ষণ ধরে ঘুরঘুর করছেন, কিছু পছন্দ হচ্ছে না নাকি? দোকানের মালিক প্রবীণ রতিকান্ত বাবু চশমার ফাঁক দিয়ে অর্কবের দিকে তাকালেন। অর্কব সামান্য হাসল। আসলে রতিকান্ত বাবু, আমি একটা বিশেষ ধরনের পাণ্ডুলিপি খুঁজছি। বৌদ্ধ এবং তান্ত্রিক দর্শনের মিশ্রণ নিয়ে কিছু, খুব দুর্লভ কিছু থাকলে বলুন। রতিকান্ত বাবু মুচকি হাসলেন। দুর্লভ? আমার দোকানে যা আছে তা তো কলকাতার আর কোথাও পাবেন না। তবে আপনি যে জিনিস খুঁজছেন তা কপালে না থাকলে পাওয়া মুশকিল। তিনি দোকানের এক কোণে কালো কাপড়ে মোড়া একটি কাঠের সিন্দুকের দিকে ইশারা করলেন। অনেক বছর আগে এক তান্ত্রিক সাধু এটা আমায় দিয়ে গিয়েছিল। বলেছিলেন সময় হলে এর মর্ম যে বুঝবে সেই এর অধিকারী হবে। আমি তো বাবা এসবের মাথা মুন্ডু বুঝি না। অর্কবের চোখ কপালে উঠল। সে কৌতূহল নিয়ে সিন্দুকের কাছে গেল। রতিকান্ত বাবু চাবি দিয়ে সিন্দুকটি খুলতে এক অদ্ভুত মিষ্টি কিন্তু তীব্র সুবাস ঘর জুড়ে ছড়িয়ে পড়ল। ভেতরে ছিল একটি অতি প্রাচীন জীর্ণ পুঁথি। তার পাতাগুলো হলদেটে, মলাটটি পোকায় কাটা, আর অক্ষরগুলো প্রায় মুছে যেতে বসেছে। এটা এটা কি? অর্ক মৃদু স্বরে বলল। পুঁথিটি হাতে নিতেই এক শীতল বিদ্যুৎ প্রবাহ তার শরীর ভেদ করে গেল। পুঁথির নাম উগ্রতারার সিদ্ধবোধি সূত্র। আমি তো কিছুই পড়ি না এর থেকে, তবে কেমন একটা শক্তি আছে এর মধ্যে। রতিকান্ত বাবু বললেন। অর্কব মন্ত্রমুগ্ধের মতো পাতা উল্টাতে লাগলো। অস্পষ্ট অক্ষরে লেখা কিছু অংশ তার চোখে পড়ল। তারা ও কালী দেবী একসময় মিলিত হয়ে সৃষ্টি করেছিলেন এক গোপন তান্ত্রিক শক্তি, যা জ্ঞান ও সংহার, চেতনা ও মৃত্যু, এই বিপরীত শক্তির একমাত্র সমন্বয়। এই শক্তির উৎসস্থল ছিল এক গোপন তান্ত্রিক সাধনপীঠ, যা আজ হারিয়ে গেছে ইতিহাসের অন্ধকারে। তার হাত কাঁপছিল। সে কি এতদিনে যা খুঁজছিল তা পেয়ে গেল? রতিকান্ত বাবু, এর দাম যা চান আমি দেব। এটা আমাকে পেতেই হবে। দাম নিয়ে চিন্তা নেই বাবা, ও তো আপনি নিজেই খুঁজে নিয়েছেন। তবে একটা কথা মনে রাখবে, এই পুঁথি সহজ নয়। এর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে, যা বিপদ ডেকে আনতে পারে। রতিকান্ত বাবু গম্ভীর গলায় বললেন। পুঁথিটি হাতে নিয়ে অর্কব যখন দোকান থেকে বের হলো, তখন কলকাতার চেনা রাস্তাগুলো তার কাছে অচেনা বলে মনে হচ্ছিল। তার মনে হচ্ছিল সে এক গভীর রহস্যের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। পরের কয়েকটা দিন অর্কব এই পুঁথি নিয়েই ডুবে রইল। যত গভীরে সে প্রবেশ করছিল, ততই বিস্মিত হচ্ছিল।
পুঁথির খণ্ডাংশগুলো অসম্পূর্ণ হলেও তাতে তারাপীঠের উল্লেখ ছিল বারবার। বিশেষ করে বোধির আগুন নামক এক অলৌকিক শক্তির কথা সেখানে জ্বলজ্বল করছিল। একদিন বিকেলে সে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিল। তার মনে ক্ষীণ আশা, হয়তো সেখানে গিয়ে এই বোধির আগুন সম্পর্কে কিছু তথ্য মিলবে। ট্রেন যখন তারাপীঠে পৌঁছল তখন ভোর হয়। সে দেরি না করে তারাপীঠের শ্মশান ঘাটে পৌঁছে গেল। সেখানে পৌঁছে সে অবাক হয়ে দেখল এক অদ্ভুত চেহারার সাধু। আশেপাশের কয়েকজনকে জিজ্ঞাসা করতে তার নাম জানা গেল গণেশনাথ। পরনে হাতির দাঁতের মালা, নির্বিকার ভঙ্গিতে বসে আছেন, সারা শরীরে ভস্ম মাখা, চোখে এক অদ্ভুত ঔজ্জ্বল্য। অর্কপ এগিয়ে গিয়ে প্রণাম করল তাকে। বাবা, আমি একজন গবেষক। একটি প্রাচীন পুঁথিতে বোধির আগুন বলে একটি শক্তির কথা পড়েছি। তারাপীঠের সঙ্গে এর কোনো সংযোগ আছে কি? গণেশনাথ তার দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। তার চোখে ছিল জ্ঞানের গভীরতা আর এক অদ্ভুত রহস্যময়তা। বোধির আগুন, সে তো শুধু আগুনের শিখা নয় বৎস, সে এক জ্ঞানাগ্নি যা মানুষকে জ্ঞান দেয়, তবে তার বিনিময় চায় আত্মবিসর্জন। তার গলার স্বর ছিল গভীর এবং গমগমে। অর্ক বিস্মিত হল। আত্মবিসর্জন মানে? সাধু স্মিত হেসে আকাশের দিকে তাকালেন। দেবী তারা আর কালী তারা এককালে একীভূত হয়েছিলেন। তাদের এই মিলন থেকে সৃষ্টি হয়েছিল এক অগ্নিবিন্দু, যে বিন্দুতে সংহার আর সৃষ্টির পরম জ্ঞান মিশে আছে। এই অগ্নিবিন্দুকে যে জাগাতে পারবে সে পরম জ্ঞান লাভ করবে, কিন্তু সেই জ্ঞান মোটেই সহজ নয়। তার জন্য চাই চরম আত্মত্যাগ, নিজের অস্তিত্বকে বিলীন করার সাহস। কিন্তু কিন্তু কিভাবে এই অগ্নিবিন্দুকে জাগানো যায়? গণেশনাথ ম্লান হাসলে। সে পথ বড়ই দুর্গম, তবে তুমি যখন এসেছো, যখন পুঁথি তোমাকে টেনে এনেছে, তখন হয়তো তুমি সেই পথ দেখবে। তিনি তারাপীঠের মন্দিরের দিকে ইশারা করে বললেন, এই মন্দিরের নিচে অনেক প্রাচীন রহস্য লুকোনো আছে। শুধু চোখ দিয়ে দেখলে চলবে না, মনের চোখ দিয়ে দেখতে হবে। অর্কব সাধুর কথা শুনে গভীর চিন্তায় ডুবে গেল। তার মনে হচ্ছিল সে কেবল একটি পুঁথি নয়, এক জীবন্ত কিংবদন্তির গভীরে প্রবেশ করছে। সাধুর কথা শুনে অর্কবের মনের মধ্যে একটি নতুন প্রশ্ন দানা বাঁধল। এই আত্মবিসর্জন বলতে সাধু কি বোঝাতে চাইছেন? ঠিক সেই মুহূর্তে তার ফোন বেজে উঠল। আননোন নাম্বার। অর্কব ফোন ধরতে ওপাশ থেকে একটি মিষ্টি কিন্তু দৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো। আপনি কি অর্কব দত্ত বলছেন? আমি সারথী সেন। আপনার উগ্রতারার সিদ্ধপতি সূত্র নিয়ে গবেষণার কথা শুনেছি। আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা হয়তো আপনার কাজে লাগতে পারে। অর্কব চমকে উঠল। এই প্রথমবার তার গবেষণার কথা বাইরের কেউ জানছে। সে জিজ্ঞাসা করল, আপনি কে আর আমার গবেষণার কথা কিভাবে জানলেন? সারথী বলল, আমি একটি প্রাচীন তান্ত্রিক বংশের উত্তরসূরি, আর আপনার গবেষণার বিষয় আমার বংশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমার শরীরেও সেই সংযোগের প্রতীক চিহ্ন আছে, যা আপনার পুঁথিতে উল্লেখ করা হয়েছে। অর্কবের মনে হলো
যেন তার সামনে এক নতুন রহস্যের দরজা খুলে গেল। তারাপীঠের সাধু, পুরনো পুঁথি আর এখন এই রহস্যময় সারথি, সব মিলিয়ে এক জটিল জালের সূত্রপাত ঘটল। সে সারথিকে তারাপীঠেই আসার আমন্ত্রণ জানালো। গণেশনাথের কথা মনে পড়ল। মনের চোখ দিয়ে দেখতে হবে, হয়তো এই সারথি তার মনের চোখ খুলে দেবে। সারথি তাকে জানালো সে খুব শীঘ্রই তারাপীঠে পৌঁছাবে। অর্কভের মনে এক অদ্ভুত উত্তেজনা। কে এই সারথি এবং তার শরীরে কিসের প্রতীক চিহ্ন আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে অর্কভের মনে হলো সে যেন এক অদৃশ্য শক্তির টানে এক প্রাচীন পথের যাত্রী হয়ে উঠেছে। এই পথ তাকে কোথায় নিয়ে যাবে সে জানে না, তবে সে প্রস্তুত যে কোনো রহস্যের উন্মোচন করতে, যে কোনো বিপদের সম্মুখীন হতে। তার চোখে এখন কেবল বধির আগুনের ঝলকানি। তারাপীঠের বাতাস কেমন যেন এক অস্থির রহস্যে ভারী হয়ে উঠেছে। অর্কভ শ্মশান ঘাটেই সারথিকে আসতে বলেছিল এবং সেখানেই সে সারথির জন্য অপেক্ষা করছিল। গণেশনাথ সাধুর কথা তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। আত্মবিসর্জন, জ্ঞানাগ্নি, অগ্নিবিন্দু। হঠাৎ সেই মুহূর্তে গাড়ি এসে থামল শ্মশান ঘাটের প্রবেশ পথে। গাড়ি থেকে নামলো একজন তরুণী। পরনে সাধারণ সুতির পোশাক, কিন্তু চোখে তীক্ষ্ণ মেধা ও আত্মবিশ্বাস। অর্ক বুঝতে পারল ইনি সারথি সেন। সারথি এগিয়ে এসে সরাসরি অর্কভের সামনে দাঁড়ালো। আপনি অর্কভ দত্ত? পুঁথিটা কি আপনার কাছে আছে? তার কণ্ঠে কোনো ভনিতা ছিল না, সরাসরি কাজে আসার ভঙ্গি। অর্কভ সামান্য অবাক হলেও প্রত্যুত্তরে মাথা নেড়ে বলে উঠল, হ্যাঁ, উগ্রতারার সিদ্ধপতি সূত্র। ভালো। সারথি বলল, আমি সারথি সেন। আমার বংশের ইতিহাস এই পুঁথির সঙ্গে গভীরভাবে জড়িত। আমার পরিবার যুগ যুগ ধরে সেই সংযোগের রহস্য রক্ষা করে আসছে। সে তার বাঁ হাতের কবজি সামান্য তুলে ধরল। অর্কভ দেখল সেখানে একটি সূক্ষ্ম কিন্তু স্পষ্ট জন্মচিহ্ন, একটি ক্ষুদ্র ঘূর্ণায়মান চক্রের মতো। এই হলো সেই প্রতীক চিহ্ন যা দিয়ে তারাকালী সংযোগ পুনর্জাগরিত হতে পারে। অর্কভ বিস্মিত হয়ে সেই চিহ্ন দেখছিল। কিন্তু আপনি এসব কিভাবে জানেন? সারথি জবাব দিল, আমার বংশ পরম্পরায় জ্ঞান প্রবাহিত হয়েছে। আমার ঠাকুমা আমাকে বহুবার তারাপীঠ মন্দিরের নিচে এক গোপন সুড়ঙ্গের কথা বলেছিলেন। সেখানে কিছু সাধকের অস্থি রক্ষিত আছে, যারা এককালে তারাকালী সংযোগ সাধনার অংশ ছিল। আমার বিশ্বাস আপনার পুঁথিতে উল্লিখিত সাধন পীঠের একটি অংশ সেই সুড়ঙ্গেই রয়েছে। ঠিক তখনই তাদের দিকে হেঁটে এলো এক বৃদ্ধ তিব্বতী ভিক্ষু। তার পরনে মেরুন রঙের চিবর, মুখে সৌম্য হাসি, তার চোখে গভীর শান্তি, কিন্তু একই সাথে চাপা দৃঢ়তা। নমস্তে। তিনি বলে মৃদু হাসলেন, আমি তেনজিন। আমার পূর্বপুরুষেরা ছিলেন উগ্রতারা সাধক। আমার গুরু আমাকে পাঠিয়েছেন। তিনি বলেছেন, যখন বোধির আগুন জ্বলে উঠবে তখন তোমাকে তাদের পথ দেখাতে হবে। যারা সত্যের সন্ধানে নেমেছে তাদেরকে তাদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি এই সংযোগ অপ্রাসঙ্গিক নয়, তাই আমি এখানে এসেছি। আপনাদেরকে সাহায্য করতে পারলে আমিও এতকাল ধরে যে রসদের সন্ধানে বেরিয়েছি সেটি হয়তো পূর্ণতা লাভ করতে পারবে।
এটাই আমার বিশ্বাস। অথবা ধরে নিন এটি জাগতিক শক্তির সাথে অতিলৌকিক কোনো শক্তির মেলবন্ধনে ঘটিত প্রয়াস হতে পারে, যা পূর্ব নির্ধারিত। তারাপীঠের শ্মশানে পা রাখার পরই অর্ক বুঝতে পেরেছিল এই বৌদ্ধ ভিক্ষু তার পিছু নিয়েছে। তার উদ্দেশ্য কী ছিল তখনও অর্ক জানত না, কিন্তু তেনজিনের কথা শুনে অর্ক বুঝতে পারল তেনজিনের আগমন তাদের অনুসন্ধানকে যেন এক নতুন যাত্রা দেবে। অর্ক তেনজিনকে তাই পুঁথির কথা এবং সারভীর বংশের রহস্য জানালো। তেনজিন সব শুনে বললেন, আমার গুরু বিশ্বাস করতেন তারাপীঠের গভীরে এমন কিছু আছে যা মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী জ্ঞানকে ধারণ করে আছে, কিন্তু সেই জ্ঞান শুধু পবিত্র আত্মাদের জন্যই উন্মুক্ত। তারা তিনজন এবার একত্রিত হলো এক অদ্ভুত দল। একজন ইতিহাস গবেষক, একজন প্রাচীন তান্ত্রিক বংশের উত্তরসূরি, আর একজন তিব্বতী ভিক্ষু। তাদের লক্ষ্য একটাই, তারা কালী সংযোগের গোপন রহস্য উদ্ঘাটন করা। ইতিমধ্যেই তারা দেখতে পেল গণেশনাথ তাদের পাশ দিয়ে যাচ্ছে। যেতে যেতে তিনি থেমে গেলেন। তোমরা এসেছো তাহলে? তিনি হাসলেন। পথ বড়ই কঠিন, কিন্তু সত্যের জ্যোতি অন্ধকারকে ভেদ করে। মন্দিরের নিচে যাও, সেখানে তোমাদের জন্য অপেক্ষা করছে প্রথম পরীক্ষা। ধীরে ধীরে বিকেল ঘনিয়ে রাত এলো। তিনজনে মন্দিরের পেছনের দিকে গেল। সেখানে একটি পুরনো প্রায় লুকোনো পথ পাথরের চাই দিয়ে ঢাকা। সারভী তার হাতের চিহ্নটি সেই পাথরের উপরে রাখতেই এক অদ্ভুত কম্পন সৃষ্টি হলো। পাথরগুলো যেন কোনো অদৃশ্য শক্তির টানে সরে গেল। উন্মোচিত হলো এক আঁধার সুড়ঙ্গ। বাতাস যেন ভারী হয়ে উঠল। ভেসে এলো এক প্রাচীনত্বের গন্ধ। ভেতরে কি আছে কেউ জানে না, সারভী ফিসফিস করে বলল। তবে আমার ঠাকুমা বলতেন শ্মশানের নিচে জাগ্রত দেবী শুয়ে আছেন। তারা টর্চ জেলে সুড়ঙ্গে প্রবেশ করল। ভেতরের বাতাস ঠান্ডা স্যাঁতস্যাঁতে, দেওয়ালগুলো শ্যাওলা দিয়ে ঢাকা, আর দূরে দূরে শোনা যাচ্ছিল জলের ফোঁটা পড়ার শব্দ। তারা ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছিল। অর্ক বুঝতে পারল তারা দ্বারকা নদীর নিচে প্রবেশ করেছে। কিছুক্ষণ হাঁটার পর তারা একটি বিশাল পাথরের তৈরি হল ঘরে পৌঁছালো। হলঘরটি ছিল সম্পূর্ণ অন্ধকার। শুধু টর্চের আলোয় দেখা যাচ্ছিল মাঝখানের একটি পাথরের বেদি। বেদির ওপর ছড়িয়ে ছিটিয়ে ছিল কিছু মানুষের অস্থি। অর্কভের গা শিউরে উঠল। এসব কিসের অস্থি? তেনজিন গম্ভীর স্বরে বললেন, এরা সেই সাধক যারা এককালে সংযোগ সাধনার চেষ্টা করেছিলেন, হয়তো ব্যর্থ হয়েছেন, হয়তো পরম সত্যের সন্ধানে আত্মাহুতি দিয়েছেন। সারভী সাবধানে বেদির কাছে গেল। তার চোখ যেন কিছু খুঁজছিল। হঠাৎ তার চোখ পড়ল একটি প্রাচীন তাম্র ফলকের উপর, যা অস্থির স্তূপের নিচে লুকোনো ছিল। সে ফলকটি তুলে নিল। তাতে কিছু অস্পষ্ট অক্ষরে খোদাই করা ছিল, যা অর্কবের পুঁথিতে থাকা লেখার মতোই প্রাচীন। অর্কব তার পুঁথি বের করে তাম্র ফলকের লেখার সঙ্গে মেলাতে লাগল। দুটো লিপি একই ধরনের। অর্কব মন্ত্রমুগ্ধের মতো পড়তে শুরু করল। বোধি যদি চাও সংহার বুঝে এসো। সারভী বলল, এর মানে কি? জ্ঞান পেতে গেলে ধ্বংসকে বুঝতে হবে? তেনজিন উত্তর দিলেন, বোধি অর্থাৎ পরম জ্ঞান শুধু আলোক প্রাপ্তির নাম নয়, এটি অন্ধকারকেও জানতে শেখায়,
ধ্বংসের মধ্যেই থাকে নতুন সৃষ্টির বীজ। এই দুই শক্তিকে একাভূত করতে পারলে প্রকৃত জ্ঞান লাভ সম্ভব। তাম্রফলকের নিচে অস্থির মাঝে তারা পেল প্রথম সংযোগ চিহ্ন, একটি অদ্ভুত জ্যামিতিক নকশার ঘূর্ণায়মান যন্ত্র। যন্ত্রটি দেখতে একটি অষ্টদল পদ্মের মতো, যার কেন্দ্রে একটি উজ্জ্বল স্ফটিক ছিল। যন্ত্রটির গায়েও ছিল অস্পষ্ট কিছু চিহ্ন, যা অর্কভের পুঁথিতে থাকা চিহ্নগুলোর মতো। অর্কভ বলল, এটা কি সেই যন্ত্র যা আমাদের পথ দেখাবে? সারভি যন্ত্রটির দিকে হাত বাড়াতে যাচ্ছিল, কিন্তু তেনজিন তাকে থামালেন। সাবধান, এই যন্ত্র কেবল শক্তির আধার নয়, এটি একটি পরীক্ষাও বটে। এটি জাগ্রত করার আগে আমাদের এর ভাষা বুঝতে হবে। তখনই যন্ত্রটি থেকে ক্ষীণ আলো বিচ্ছুরিত হতে শুরু করলো। অর্কভ লক্ষ্য করলো আলোটি একটি নির্দিষ্ট দিকে নির্দেশ করছে। আলোটিকে তারা অনুসরণ করলো। দেখলো আলোটি গিয়ে পড়েছে হল ঘরের একটি দেওয়ালের উপর। ভালো করে দেখতে তারা বুঝতে পারল সেখানে একটি মানচিত্র খোদাই করা আছে, যা অবিকল অর্কভের পুঁথির মানচিত্রের মতো, এবং সেই আলোটি বিন্দু হয়ে একটি জায়গাকে নির্দেশ করছে। অর্কভ তার পুঁথির মানচিত্রের অংশটি বের করল। যন্ত্রের আলোর বিন্দু যে স্থান নির্দেশ করল সেটি নেপালের লুম্বিনী। অর্কভ বিস্ময়ে বলল, এটা তো লুম্বিনী, বুদ্ধের জন্মস্থান। ঠিক তো? তেনজিন মাথা নাড়লেন। বোধি শুধু তান্ত্রিক জ্ঞান নয়, এটি বৌদ্ধ দর্শনেরও মূল ভিত্তি। বোধি এবং সংহার, সৃষ্টি এবং বিনাশ সবই একে অপরের পরিপূরক। লুম্বিনীতে হয়তো লুকিয়ে আছে এই সংযোগের আরো গভীর রহস্য। কিন্তু তাদের এই নতুন আবিষ্কারের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। হলঘরের বাইরে থেকে কাদের যেন অশুভ উপস্থিতি টের পেল তারা। চাপা কণ্ঠস্বর আর ভারী পদধ্বনি সুরঙ্গের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছিল। কে আসছে? সারভি ফিসফিস করে বলল। তেনজিন গম্ভীর মুখে বললেন, মনে হচ্ছে আমরা একা নই এই অনুসন্ধানে। তার চোখে সতর্কতার ছাপ। অর্কভ দ্রুত তাম্রফলকটি ও যন্ত্রটি ব্যাগে ভরে নিল এবং গুহার একটি অন্ধকার কোণে একটি পাথরের চাঁইয়ের আড়াল লুকিয়ে পড়ল। সে দেখল কয়েকজন লোক এসে টর্চ মেরে পাথরের বেদিটিকে দেখে কি যেন খুঁজছিল, তারপর হতাশ হয়ে ফিরে গেল। তারা ফিরে যেতেই অর্কভ অস্পষ্ট স্বরে বলল, চুপ চুপ চুপ। মনে হচ্ছে আমরা একা নই তারাপীঠে। এসে থেকে আমার মনে হয়েছিল কেউ আমাকে ফলো করছে। সারথী, শুধু তুমি নও, আরও কেউ জানে আমার এই গবেষণার কথা, এবং এবং আমার মনে হয় তাদের উদ্দেশ্য মানবতার সাথে তো নয়। সবাই আমাদের প্রতিপক্ষরা ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে। তাদের মনে অজানা এক আশঙ্কার মেঘ জমা হলো। এই গোপন শক্তিকে যে কেবল তারাই খুঁজছে না, আরও কেউ আছে যারা হয়তো এই জ্ঞানকে ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করতে চায়। তাদের পরবর্তী গন্তব্য নেপালের লুম্বিনী, কিন্তু পথ কণ্টকময়, তা তারা হারে হারে টের পাচ্ছিল। নেপালের লুম্বিনীর উদ্দেশ্যে যাত্রা শুরু হলেও অর্কভ, সারভি আর তেনজিনের মনে চাপা উত্তেজনা আর উদ্বেগ কাজ করছিল। তারাপীঠের গোপন সুড়ঙ্গে সেই অশুভ শক্তির উপস্থিতি তাদের বুঝতে সাহায্য করেছিল যে তারা একা নয় এই রহস্যময় অনুসন্ধানে। বিমানে বসে অর্কভ তার ল্যাপটপে উগ্রতারার সিদ্ধবতী সূত্র পাণ্ডুলিপির স্ক্যান করা অংশগুলি বারবার দেখছিল, বিশেষ করে বোধির আগুন এবং অগ্নিশিখা চক্রের শব্দগুলো। এই এই অগ্নিশিখা চক্র কি হতে পারে তেনজিন? অর্কভ জিজ্ঞেস করল। তেনজিন চোখ বুজে কিছু একটা ভাবলেন, তারপর বললেন,
আমার গুরু বলতেন এই চক্র হলো সেই শক্তিকে জাগিয়ে তোলার মাধ্যম, যা তারা ও কালীর সংযোগ থেকে উৎপন্ন হয়েছিল। এটি কেবল একটি যন্ত্র নয়, এটি এক ধরনের তান্ত্রিক পাসওয়ার্ড, যা নির্দিষ্ট মন্ত্রোচ্চারণ ছাড়া কাজ করে না। সারভি পাশে বসে মানচিত্র দেখছিল। লুম্বিনীতে ঠিক কোথায় এটি থাকতে পারে? বুদ্ধের জন্মস্থানে এমন তান্ত্রিক যন্ত্রের অস্তিত্ব তো অবাক করার মতো। বদি এবং সংহারের সংযোগ শুধু তন্ত্রে সীমাবদ্ধ নয় সারভি, বৌদ্ধ দর্শনেও এর গভীর প্রভাব আছে। তেনজিন ব্যাখ্যা করলেন, বুদ্ধের নির্বাণ, শ্মশানের ধ্যান, এগুলো সবই এক অর্থে সংহারের মধ্যে দিয়ে বোধি লাভের প্রক্রিয়া। লুম্বিনীতে হয়তো এমন এক স্থান আছে যেখানে এই দুই দর্শন একীভূত হয়েছিল। কাঠমান্ডু এয়ারপোর্ট থেকে নেমে ট্যাক্সি করে একটি গ্রামে পৌঁছতে হবে। সেখান থেকে পায়ে হেঁটে একটা গোপন জায়গায় পৌঁছতে হবে, সেটাই নির্দেশ করেছিল পুঁথির মানচিত্র। তারা যখন সেখানে পৌঁছালো তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা। এখানকার শান্ত আধ্যাত্মিক পরিবেশেও যেন এক চাপা উত্তেজনা অনুভব করল অর্ক। তারা সরাসরি মায়াদেবীর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিল। পথেই অর্কভের ফোন বেজে উঠল, অজানা নাম্বার। অর্ক ফোন ধরতেই ওপাশ থেকে একটি শীতল গভীর কণ্ঠস্বর ভেসে এলো। আপনারা বুদ্ধির আগুনের পিছনে ছুটছেন, তাই না? সে আগুন শুধু ধ্বংসই নিয়ে আসবে, আপনারা থামুন। কথা শেষ হবার আগেই ফোন কেটে গেল। অর্কব সারভি আর তেনজিনের দিকে তাকালো। মনে হচ্ছে তারাই, অঘোর বোধি সঙ্গ। সারভি আতঙ্কিত হয়ে বলল, অঘোর বোধি সংঘ? আমার ঠাকুমা ওদের কথা বলেছিলেন। ওরা একটি বিপজ্জনক গোষ্ঠী, যারা মনে করে মানব সভ্যতার সর্বোচ্চ অবস্থা হচ্ছে অজ্ঞতা সংহার। অজ্ঞতা সংহার? অর্ক ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। তেনজিন গম্ভীর হয়ে বললে, ওরা বিশ্বাস করে মানুষ জ্ঞান লাভ করে কেবল দুঃখ আর যন্ত্রণার মধ্য দিয়ে। তাই পৃথিবীর সবকিছু ধ্বংস করে মানুষকে আদিম অজ্ঞতার যুগে ফিরিয়ে নিয়ে যাওয়া উচিত। ওদের নেতা কালবিন্দু এক প্রাক্তন তান্ত্রিক গুরু। সে বিশ্বাস করে তারা ও কালীর সংযোগ আবার জাগিয়ে তুলে পৃথিবীতে প্রলয় এনে মানুষকে জ্ঞান দেবী অর্থাৎ অগ্নিশক্তির হাতে সমর্পণ করা উচিত। তাদের মনে হলো তারা একটি অদৃশ্য শত্রুর সঙ্গে লড়ছে, যারা তাদের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে। মায়াদেবীর মন্দিরের পেছনে একটি প্রাচীন পাহাড়ি গুহার দিকে মানচিত্র ইঙ্গিত করছিল, যেটা ছিল তাদের লক্ষ্য। তারা যখন গুহার কাছাকাছি এসে পৌঁছালো তখন দেখল গুহার মুখে কিছু কালো পোশাক পরা লোক পাহারা দিচ্ছে। তাদের দেখে মনে হচ্ছিল তারা কোনো গোপন ধর্মীয় গোষ্ঠীর সদস্য। ওরা আগেই পৌঁছে গেছে, সারভি ফিস ফিস করে বলল। কালবিন্দু। গুহার ভেতর থেকে চাপা স্বরে মন্ত্রোচ্চারণের শব্দ ভেসে আসছিল। অর্কভ্রা সাবধানে গুহার কাছে গেল। অন্ধকার গুহার ভেতরে টর্চের আলো ফেলে যা দেখল তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। গুহার মাঝখানে একটি পাথরের বেদি, আর তার উপর রাখা আছে একটি অগ্নিশিখা চক্র। যন্ত্রটি তারাপীঠের যন্ত্রের মতো, তবে এটি আকারে অনেক বড় এবং আরো বেশি জটিল।
কালবিন্দু তার অনুচরদের নিয়ে চক্রের চারপাশে দাঁড়িয়ে মন্ত্র পাঠ করছিল। যন্ত্রটি থেকে নীলচে আভা বিচ্ছুরিত হচ্ছিল, আর তার কেন্দ্রের স্ফটিকটি দ্রুত ঘুরছিল। ওরা যন্ত্রটি সক্রিয় করার চেষ্টা করছে। তেজিন চাপা স্বরে বললেন, যদি ওরা সফল হয় তাহলে বধির আগুন ভুল হাতে পড়বে, তার শক্তি ধ্বংসাত্মক হয়ে উঠবে। অর্কব দেখল কালবিন্দুর হাতে একটি প্রাচীন পুঁথি। সেই পুঁথি থেকেই সে মন্ত্র পড়ছে। সম্ভবত সেটি উগ্রতারার সিদ্ধপতি সূত্রের একটি সম্পূর্ণ অনুলিপি। আমাদের ভেতরে যেতে হবে, ওদের আটকাতে হবে। অর্কব দৃঢ় কণ্ঠে পড়ল। সারভি জিজ্ঞেস করল, কিন্তু কিভাবে? ওরা সংখ্যায় অনেক। তেনজিন গভীর শ্বাস নিলেন। জ্ঞান অর্জনের পথে ভয়কে জয় করতে হয়। আমি ওদের দৃষ্টি অন্যদিকে সরাচ্ছি, তোমরা ভেতরে ঢোকার সুযোগ খুঁজবে। তেনজিন কোনো কিছু বলার সুযোগ না দিয়ে হঠাৎ গুহার মুখে থাকা প্রহরীদের দিকে এগিয়ে গেলেন। তোমরা এখানে কি করছো? এই পবিত্র স্থানে এমন অশুভ কাজ করার সাহস তোমাদের কোথা থেকে এলো? কোথা থেকে? তার কণ্ঠে ছিল এক দৃঢ় আত্মবিশ্বাস, যা প্রহরীদের মুহূর্তের জন্য হতভম্ব করে দিল। এই সুযোগে অর্কব আর সারবি গুহার পাশ দিয়ে চুপিসারে ভেতরে প্রবেশ করল। কালবিন্দু মন্ত্র পাঠ করেই যাচ্ছিল, আর যন্ত্রটি থেকে নির্গত আলো আরো তীব্র হচ্ছিল। গুহার বাতাস যেন এক অজানা শক্তিতে কেঁপে কেঁপে উঠছিল। সারবি ফিসফিস করে জিজ্ঞেস করল, আমাদের কি করতে হবে? অর্কব তার পুঁথি বের করল। এই অগ্নিশিখা চক্র সক্রিয় করার জন্য একটি নির্দিষ্ট ক্রম রয়েছে। পুঁথিতে তার কিছু অংশ আছে। সম্ভবত কালবিন্দু সম্পূর্ণ ক্রমটি জানে। আমাদের তাকে থামাতে হবে। ঠিক তখনই কালবিন্দু চোখ খুলল। তার চোখ দুটো জল জল করছিল এক উন্মাদ আলো। তোমরা এসেছো তাহলে, অর্কভ দত্ত আর সেই সংযোগের বাহিকা। তার দৃষ্টি সারভির হাতের প্রতীক চিহ্নের উপর পড়ল। আমি জানতাম তোমরা আসবে, কিন্তু তোমরা দেরি করে ফেলেছো। বধির আগুন আমার হাতেই আসবে। কালবিন্দু মন্ত্রপাঠের গতি বাড়িয়ে দিল। চক্রটি দ্রুত ঘুরতে শুরু করল, আর গুহার ভেতরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে লাগলো। সারভি চিৎকার করে উঠল, আমাদের দ্রুত কিছু করতে হবে। অর্কব তার পুঁথি থেকে কিছু অস্পষ্ট চিহ্ন দেখে কালবিন্দুকে থামানোর চেষ্টা করল। তেনজিন কালবিন্দুকে থামানোর চেষ্টা করল। সে চিৎকার করে বলে উঠল, এই শক্তি সংহারের জন্য নয়, জ্ঞান লাভের জন্য। কালবিন্দু উন্মাদের হাসি হাসল। জ্ঞান শুধু দুর্বলতা আনে, প্রকৃত শক্তি আসে সংহার থেকে। এই অগ্নিশিখা চক্রের অর্থ হলো ধ্বংস। এই চক্র মানবতাকে নতুন পথে নিয়ে যাবে, ধ্বংসের পথে। ঠিক সেই মুহূর্তেই তেনজিন তাদের সামনে এসে দাঁড়ালো। তার মুখ রক্তশূন্য। মনে হলো তিনি প্রহরীদের সঙ্গে লড়াই করে এসেছে। বাইরে থেকে তিনি সব দেখতে পেয়েই অমনভাবে চেঁচিয়ে উঠেছিল। তার হাতে একটি ছোট্ট মন্ত্রপুত রুদ্রাক্ষের মালা ছিল। মালাটি তিনি ছুঁড়ে মারলেন কালবিন্দুর দিকে। মালাটি কালবিন্দুর হাতে লাগা পুঁথিতে আঘাত করতেই পুঁথির কিছু পাতা ছিঁড়ে গেল। কালবিন্দু বিরক্ত হল। এই ভিক্ষু, তোর সাহস কত? সে তেনজিনের দিকে হাত করতেই যেন একটি বাতাসের ধাক্কা তেনজিনের দিকে ধেয়ে এলো। ধাক্কা খেয়ে তেনজিন মাটিতে লুটিয়ে পড়ল। অর্কব চিৎকার করে উঠল, তেনজিন আহত অবস্থায় উঠে বসলে। তার চোখে এক দৃঢ় প্রতিজ্ঞা।
অগ্নিপতি শুধু তাদের জন্য যারা নিজের আত্মা উৎসর্গ করতে প্রস্তুত। তিনি অর্কভের দিকে তাকালেন। তারা খেয়ালই করেনি সারভি হঠাৎ করে অগ্নিশিখা চক্রের দিকে এগিয়ে গেল। আমার শরীরে যে সংযোগ চিহ্ন আছে তা দিয়ে হয়তো আমি এটিকে নিষ্ক্রিয় করতে পারবো, কিন্তু আমি নিশ্চিত নই কিভাবে। কালবিন্দু সারভির দিকে এক তীব্র দৃষ্টি নিক্ষেপ করল। না, তুমি পারবে না। এই শক্তি এখন আমার। এই চক্রের জ্ঞান সংহারের শাসন শুরু হবে। সে তার অনুচরদের নির্দেশ দিল সারভি ও অর্ককে আটকানোর জন্য। গুহার ভেতরটা যেন রণক্ষেত্রে পরিণত হলো। অর্ক বুঝতে পারলেও কালবিন্দুকে থামাতে হলে তাকে এই অগ্নিশিখা চক্রের রহস্য ভেদ করতেই হবে। তার পুঁথি এবং সারভির বংশের জ্ঞান, এই দুটোকে কাজে লাগাতে হবে। তেনজিনের শেষ কথাগুলো তার মনে বারবার ঘুরপাক খাচ্ছে, যেন কোনো গভীর সত্যের ইঙ্গিত দিচ্ছিল। লুম্বিনীর পবিত্র মাটি আজ এক ভয়ঙ্কর যুদ্ধের সাক্ষী হতে চলেছে। জ্ঞান বনাম অজ্ঞতা, সৃষ্টি বনাম সংহারের যুদ্ধ। কালবিন্দুর অনুচরেরা অর্কব, সারভি এবং আহত তেনজিনকে ঘিরে ধরেছে ইতিমধ্যে। অগ্নিশিখা চক্র থেকে নির্গত নীলচে আলো পুরো গুহাকে এক অশুভ আভার আবরণে মুড়ে দিয়েছে। অর্ক বুঝতে পারল তাদের হাতে সময় খুব কম। তেনজিন, আপনি ঠিক আছেন? অর্ক আহত তেনজিনের দিকে ঝুঁকে পড়ল। তেনজিন যন্ত্রণাকাতর মুখেও হাসলেন। অগ্নিপতি শুধু তাদের জন্য যারা যারা নিজের আত্মা উৎসর্গ করতে প্রস্তুত। তার চোখে ছিল এক অদ্ভুত গভীরতা, যেন তিনি অর্কবকে কোনো গোপন সত্যের তার প্রান্তে নিয়ে যেতে চাইছিল। সারভি অগ্নিশিখা চক্রের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু কালবিন্দুর এক অনুচর তাকে রুখে দিল। এগিয়েও না। এই যন্ত্রের শক্তি কেবল আমার বংশের রক্ত দ্বারাই নিষ্ক্রিয় হতে পারে। সারভি চিৎকার করে বলল। তার হাতের সেই ঘূর্ণায়মান চক্রের প্রতীক চিহ্নটি যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছিল। কালবিন্দু অট্টহাসি হেসে উঠল। তুমি ঠিকই বলেছ বাহিকা, তোমার রক্তেই আছে সেই সংযোগের আধার। কিন্তু তুমি কি ভুলে যাচ্ছ তুমি কে? তুমি কি মনে করো তোমার এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে তুমি আমার 1000 বছরের সাধনাকে পরাজিত করতে পারবে? কালবিন্দু অট্টহাসি হেসে উঠল। কালবিন্দুর কথা শুনে অর্ক থমকে গেল। সারভি, যাকে এতক্ষণ একজন গবেষক ও প্রাচীন বংশের উত্তরসূরি ভেবেছিল, সে আরো কিছু লুকোচ্ছিল। আপনি আপনি কি বলছেন? অর্ক কালবিন্দুর দিকে তাকালো। কালবিন্দুর চোখে শয়তানি হাসি। সে বলে উঠল, সারভি সেন, সে শুধু তান্ত্রিক বংশের উত্তরসূরি নয়, সে অঘোর বোধি সংঘের প্রাক্তন সদস্য। তার দেহে থাকা এই সংযোগ চিহ্নটি অগ্নিবিন্দু জাগরণযোগ্য প্রতীক, যার দ্বারা তারা কালী সংযোগ পুনরুজ্জাগরিত হতে পারে। অর্কভের মাথায় যেন বজ্রপাত হলো। সে অবিশ্বাস নিয়ে সারভির দিকে তাকালো। এটা কি সত্যি সারভি? সারভি চোখ নামিয়ে নিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। হ্যাঁ অর্কভ, এটা সত্যি। আমার ঠাকুমা আমাকে ছোটবেলা থেকে এই সংঘের রীতিনীতি শেখাতেন। আমাকে প্রস্তুত করা হয়েছিল এই সংযোগকে জাগানোর জন্য, কিন্তু আমি সংঘের জ্ঞান সংহারের শাসনের দর্শন মানতে পারিনি। আমি ওখান থেকে পালিয়ে এসেছিলাম। আমি ভেবেছিলাম আপনার গবেষণা হয়তো এই সংযোগকে একটি ভালো কাজে ব্যবহার করতে পারবে। সারভির কণ্ঠে দ্বিধা, অনুশোচনা আর ভয় স্পষ্ট ছিল। সে দ্বিধাগ্রস্ত। সে কি অঘোর সংঘকে সাহায্য করবে নাকি অর্কবকে? কালবিন্দু এই সুযোগের সৎ ব্যবহার করল। দেখলে তো অর্কভ, যে তোমার পাশে দাঁড়িয়েছে সে নিজেই অন্ধকারের অংশ। সারভি, তোমার রক্তে যে শক্তি আছে তা দিয়ে এই চক্রকে সম্পূর্ণ সচল করলেই মানবতা তার প্রকৃত মুক্তি পাবে।
এসো এসো আমার সঙ্গে এসো, আমাদের জ্ঞান সংঘরের শাসন প্রতিষ্ঠা করি। অগ্নিশিখা চক্রের ঘূর্ণন আরও দ্রুত হলো। গুহার তাপমাত্রা অসহনীয় হয়ে উঠছিল। কালবিন্দু তার মন্ত্রপাঠের তীব্রতা আরও বাড়িয়ে দিল। না, আমি তোমাদের এই ধ্বংসাত্মক পরিকল্পনা সফল হতে দেব না। সারভি চিৎকার করে উঠল। সে তার হাতের সেই ঘূর্ণায়মান প্রতীক চিহ্নটি অগ্নিশিখা চক্রের দিকে তুলে ধরল। তার চিহ্নটিও অদ্ভুতভাবে আলোকিত হতে শুরু করল, যেন চক্রের সঙ্গে একটি অদৃশ্য শক্তির সংযোগ তৈরি হল। কিন্তু কালবিন্দু সারভির থেকে দ্রুত ছিল। সে একটি মন্ত্র পাঠ করে সারভির দিকে হাত করতে সারভি ছিটকে পড়ল পাথরের দেওয়ালে। তার হাতে তীব্র ব্যথা অনুভব হলো, আর হাতের চিহ্নটি ক্ষীণ হয়ে এলো। অর্ক বুঝলো তাদের হাতে আর কোনো পথ নেই, তাকেই কিছু করতে হবে। তার পুঁথির অসম্পূর্ণ লেখাগুলো তার মনে ঘুরপাক খাচ্ছিল। অগ্নিবোধি শুধু তাদের জন্য যারা নিজের আত্মা উৎসর্গ করতে প্রস্তুত। তেনজিনের এই কথাগুলো হঠাৎ করে অর্কভের মনে এক নতুন অর্থ নিয়ে। আত্মত্যাগ। কিসের আত্মত্যাগ? অর্ক তার পুঁথির শেষ অসম্পূর্ণ অংশটির দিকে তাকালো। সেখানে কিছু সাংকেতিক চিহ্ন ছিল। হঠাৎ তার মনে হলো এই চিহ্নগুলি আসলে অগ্নিশিখা চক্রের সক্রিয়করণের ক্রমের বিপরীত ক্রম। অর্থাৎ একটি অগ্নিশিখা চক্রকে নিষ্ক্রিয় করার পদ্ধতি। অর্ক চিৎকার করে উঠল, আমি জানি এটা কিভাবে থামাতে হয়। কালবিন্দু কুবুদ্ধ দৃষ্টিতে অর্কভের দিকে তাকাল। মিথ্যাচার, এই জ্ঞান তোমার পক্ষে বোঝা সম্ভব নয়। অর্ক দ্রুত অগ্নিশিখা চক্রের কাছে চলে গেল। কালবিন্দুর অনুচরেরা তাকে আটকাতে আসছিল, কিন্তু আহত তেনজিন তাদের বাধা দিলে। নিজের সব শক্তি একত্রিত করে তেনজিন কিছু বৌদ্ধ মন্ত্রপাঠ শুরু করতে লাগলেন, যা প্রহরীদের গতি মন্থর করে দিল। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো অর্ক, আমার শক্তি শেষ হয়ে আসছে, শেষ। তেনজিন ক্ষীণ স্বরে বললেন। অর্ক আর দেরি করল না। তার পুঁথির সেই সাংকেতিক চিহ্নগুলিকে অনুসরণ করে দ্রুত চক্রের বিভিন্ন অংশে হাত দিয়ে বিশেষ কিছু মুদ্রা তৈরি করতে লাগলো। প্রতিটি মুদ্রা স্পর্শ করার সাথে সাথেই চক্রের নীলচে আলো কিছুটা করে ম্লান হয়ে আসছিল। কিন্তু কাজটি খুবই কঠিন ছিল, কারণ মন্ত্র পাঠের সাথে সাথে চক্র থেকে যে শক্তি বিচ্ছুরিত হচ্ছিল তা অর্কবের হাত পুড়িয়ে দিচ্ছিল। থামো থামো অর্কভ, থামো থামো। কালবিন্দু উন্মাদের মতো চিৎকার করতে লাগলো। সে অর্কবের দিকে ধেয়ে এলো। সারবি ব্যথা অগ্রাহ্য করে দাঁড়ালো। আপনাকে যেতে দেব না কালবিন্দু। সে তার আহত হাত দিয়ে কালবিন্দুকে বাধা দেওয়ার চেষ্টা করলো। সারভির দ্বিধা কেটে গেছে। সে এখন স্পষ্টতই অর্কভের পক্ষ নিয়েছে। তাদের এই লড়াইয়ের মধ্যে গুহা কাঁপতে শুরু করলো। অগ্নিশিখা চক্রের আলো ম্লান হয়ে আসছিল, কিন্তু কালবিন্দু শেষ চেষ্টা করছিল এটিকে জাগিয়ে তুলতে। ওম মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরারোগ্যবি হয়েং দেহি দেবী নমস্তে ভূতপেত পিশাচ। তার মন্ত্রের তীব্রতা আরও বাড়ছিল। অর্কব শেষ মুদ্রাটি তৈরি করতে অগ্নিশিখা চক্র থেকে একটি বিকট শব্দ হলো। নিচে নীলচে আলোটি নিভে গেল, আর চক্রটি বন্ধ হয়ে গেল। গুহার ভেতরটা আবার অন্ধকারে রূপ দিল। কালবিন্দুর মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার চোখের উন্মাদ আলো নিভে গেল। আমার শক্তি ধ্বংস হয়ে গেল। কালবিন্দু ফিস ফিস করে বলল। তার অনুচরেরাও ছত্রভঙ্গ হয়ে গেল। অগ্নিশিখা চক্র নিষ্ক্রিয় হলেও গুহার ভেতরের বাতাস তখনও থমথমে ছিল। অর্ক হাঁপাতে হাঁপাতে সারভি এবং তেনজিনের দিকে তাকালো। তারা সফল হয়েছে,
কিন্তু এই সাফল্যের মূল্য কি? সারভি অর্কভের দিকে তাকিয়ে হাসল। তুমি করেছ, তুমি শেষ পর্যন্ত পেরেছ অর্কভ, তুমি আমাদের বাঁচিয়েছ। তার মুখে স্বস্তি, কিন্তু চোখে তখনও এক চাপা বেদনা ফুটে উঠছিল। তেনজিন মাটিতে লুটিয়ে পড়লেন। তার শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু তার মুখে এক প্রসন্নতার হাসি বিরাজমান ছিল তখনও। বুধি তোমাদের জন্য অপেক্ষা করছে, অপেক্ষা। তেনজিন, তেনজিন, তোমার কিচ্ছু হতে পারে না। তেনজিন, না, তেনজিন। অর্কব চিৎকার করে উঠল। সারভি দ্রুত তেনজিনের পালস দেখতে গেল। তার অবস্থা খুবই খারাপ, আমাদের ওকে এখান থেকে বের করতে হবে। কালবিন্দু মাটিতে লুটিয়েছিল, পরাজিত এবং হতভম্ব। তার স্বপ্নের জ্ঞান সংহারের শাসন ধূলিসাৎ হয়ে গেছে। কিন্তু অর্কব জানত এই যুদ্ধ শেষ হয়নি। অগ্নিশিখা চক্র নিষ্ক্রিয় হলেও তারা কালী সংযোগের চূড়ান্ত শক্তি এখনো ঘুমিয়ে আছে, এবং সেই শক্তি যেখানে আছে সেটাই তাদের পরবর্তী গন্তব্য, তিব্বতের সীমান্তবর্তী এক গোপন কেদার গুহা। কিন্তু এই যাত্রাপথ যে আরো কঠিন হবে তা অর্কব বুঝে গিয়েছিল, কারণ কালবিন্দুরা পলায়ন করলেও সারভির গোপন অতীত, তেনজিনের আত্মত্যাগ এবং কালবিন্দুর পরাজিত ক্রোধ সব কিছু মিলিয়ে এক অদম্য টানাপোড়েন শুরু হয়েছে, যার শেষ পরিণতি কি হবে তা কেউ জানত না। কিন্তু সময় তার নিজের নিয়মেই এগোতে পছন্দ করে, তাই সময়ের সাথে আজ অবধি কেউ পেরে ওঠেনি। সে কোনোদিনও কাউকে মহান হবার খুব একটা সুযোগ দেয় না। ওদের কারোর কাছে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় অবশিষ্ট ছিল না। লুম্বিনী গুহা থেকে আহত তেনজিনকে নিয়ে বেরোনোটাও সহজ হলো না। সারভির কাঁধে ভর দিয়ে অর্কভের সহায়তায় কোনো মতে তারা গুহার বাইরে এলো। তেনজিনের অবস্থা আশঙ্কাজনক হলেও তার চোখে তখনও এক অদ্ভুত প্রশান্তি। ক্ষীণ স্বরে উচ্চারণ করলেন তিনি, তিব্বতের সীমান্তে কেদার গুহা, বুধির অগ্নিপথ। অর্কব বুঝল এটাই তাদের শেষ গন্তব্য, এবং সেই জন্যই এইখানে ব্যর্থ হয়ে গিয়ে কালবিন্দু ছুটে চলেছে সেই কেদার গুহার দিকে। সারভির দিকে তাকিয়ে অর্কব বলল, তোমার অতীতটা তুমি লুকোচ্ছিলে কেন সারভি? তার কণ্ঠে প্রশ্ন ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল কৌতূহল আর এক গভীর বোধগম্যতা। সারভি মাথা নিচু করে বলল, ভয় ছিল অর্কভ, আমি জানি অঘোর বোধি সংঘ কি করতে পারে। ওরা আমাকে অনেক ছোট থেকে প্রশিক্ষণ দিয়েছিল, বিশ্বাস করিয়েছিল যে সংহারই একমাত্র পথ, কিন্তু আমি ওদের দর্শন মেনে নিতে পারিনি। তাই যখন ওরা আমাকে সংযোগের আধার হিসেবে ব্যবহার করতে চাইল, তখন আমি পালিয়ে এসেছিলাম। আমি ভেবেছিলাম বোধহয় আপনার গবেষণা আমাকে একটি বিকল্প পথ দেখাতে পারবে। তার চোখে অনুশোচনা স্পষ্ট হয়ে উঠল। অর্কভ তার কাঁধে হাত রাখল। আমরা এখন একই পথে আছি সারভি, আর তেনজিনের এই অবস্থা। আমাদের কেদার গুহায় পৌঁছাতেই হবে, শেষ সংযোগকে জাগাতে হবে, কিন্তু কালবিন্দুর মতো ধ্বংসের জন্য নয়, জ্ঞানের জন্য। তিনজনে নেপাল থেকে তিব্বতের সীমান্তবর্তী অঞ্চলের উদ্দেশ্যে রওনা দিল। পথ ছিল দুর্গম, বিপদসংকুল। একদিকে কালবিন্দুর অনুচরদের চোখে ধুলো দিতে হচ্ছিল, অন্যদিকে তিব্বতের রুক্ষ পর্বত শ্রেণী পেরিয়ে যাওয়া ছিল এক কঠিন চ্যালেঞ্জ। তেনজিনের শারীরিক অবস্থাও ক্রমাগত অবনতি হচ্ছিল।
অনেক চেষ্টার পর অবশেষে তারা তিব্বতের সীমান্ত লাগোয়া এক প্রাচীন নির্জন এলাকায় পৌঁছল। এখানকার আবহাওয়া ছিল তীব্র ঠান্ডা, চারপাশে সুসজ্জিত ছিল শুধু বরফে মোড়া চূড়া। মানচিত্র আর তেনজিনের নির্দেশ অনুযায়ী তারা খুঁজে পেল এক বিশাল পাথরের খাঁজ, যার ভিতরে লুকিয়েছিল সেই গোপন কেদার গুহা। গুহার মুখটি প্রায় অদৃশ্য ছিল। প্রকৃতি যেন নিজেই এই পবিত্র স্থানকে রক্ষা করছিল। গুহার ভেতরে প্রবেশ করতেই তারা এক প্রাচীন তান্ত্রিক স্তূপের সামনে এসে দাঁড়ালো। স্তূপটি ছিল পাথরের তৈরি, তার গায়ে খোদাই করা ছিল অজস্র তিব্বতী মন্ত্র আর বৌদ্ধ প্রতীক। তার সাথে সাথে হিন্দু ধর্মের চিহ্ন এখানে লক্ষ্য করল তারা। হিন্দু এবং বৌদ্ধ ধর্মের এই মিলন তারা মন্ত্রমুগ্ধের মতো দেখতে লাগলো। স্তূপকে কেন্দ্র করে এক ক্ষীণ আলো বিচ্ছুরিত হচ্ছিল, যা গুহার পরিবেশকে এক অদ্ভুত রহস্যময় আভা দিচ্ছিল। এখানেই আছে সেই চূড়ান্ত শক্তি, তেনজিন বললেন ক্ষীণ স্বরে, তার শেষ শক্তিটুকু দিয়ে। বোধির অগ্নিপথ, এক জ্যোতির্ময় স্তম্ভ, যা শুধু বোধি ও সংহারের এক যোগের মাধ্যমে জাগ্রত হতে পারে। কিন্তু তাদের আসার আগেই কালবিন্দু এবং তার অবশিষ্ট অনুচরেরা সেখানে পৌঁছে গিয়েছিল। কালবিন্দু স্তূপের সামনে দাঁড়িয়েছিল, তার চোখে আবারও সেই উন্মাদ ঔজ্জ্বল্য ফিরে এসেছে। তার হাতে ছিল উগ্রতারার সিদ্ধবতী সূত্রের সেই ছিন্ন ভিন্ন পুঁথি, যার মন্ত্র দিয়ে সে অগ্নিপথকে জাগানোর চেষ্টা করেছিল। তোমরা আবার এসেছো? লুম্বিনীতে আমার পরিকল্পনা ব্যর্থ করেছো, কিন্তু এখানে নয়। এই বোধির অগ্নিপথ আমার হাতেই জাগ্রত হবে এবং পৃথিবীর ওপর জ্ঞান সংহারের শাসন প্রতিষ্ঠা হবে। তার অনুচরেরা স্তূপের চারপাশে ছড়িয়ে পড়ল। কালবিন্দু মহামন্ত্র আওড়াতে শুরু করলো। ওম মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্যমি হয়েং দেহি দেবী নমস্তে ভূতপেত পিশাচ। স্তূপের কেন্দ্র থেকে আলোর তীব্রতা বাড়তে লাগলো, আর এক অদৃশ্য ঘূর্ণায়মান চক্র যেন ভেতর থেকে সক্রিয় হয়ে উঠল। গুহার পাথরগুলো কাঁপতে শুরু করলো। আমাদের থামাতে হবে ওকে। অর্কব সারথীর দিকে তাকাল। সারথী মাথা নাড়ল। আমরা দুজনে মিলে এই মন্ত্রকে বিপর্যস্ত করতে পারি, কিন্তু এর জন্য আমার সেই সংযোগ চিহ্নের পুরো শক্তি প্রয়োজন। কালবিন্দু উন্মাদের মতো মন্ত্র আওড়াচ্ছিল। স্তূপের সেই মাঝখানে সেই বোধির অগ্নিপথ ধীরে ধীরে এক জ্যোতির্ময় স্তম্ভের আকার ধারণ করছিল, আর তার আলো এতটাই তীব্র হচ্ছিল যে চোখ রাখা কঠিন। তেনজিন চিৎকার করে বললে, সারথী, নিজেদের আত্মাকে উৎসর্গ করতে প্রস্তুত হও। তিনি চোখ বুঝলেন, চিরতরে শান্ত হলেন। তেনজিনের মৃত্যু অর্কভার সারথীকে যেন এক নতুন শক্তি দিল। তাদের চোখের সামনে তাদের বন্ধু চিরতরে বিলীন হয়ে গেল, কেবল তাদের উদ্দেশ্য সফল করার জন্য। অর্কব তার পুঁথির শেষ অংশ, যা ছিল সংযোগ জাগানোর মন্ত্র, সেটি সারথীকে দেখাল। সারথী মন্ত্রটি দেখেই চিনতে পারল এটাই ছিল তাদের বংশের গোপন মন্ত্র। তাই সেটা চিনতে তার একটুও অসুবিধে হলো না। সারথী বলল, আমরা একসঙ্গে এটি উচ্চারণ করব। আমার সংযোগ চিহ্ন এবং তোমার পুঁথির জ্ঞান, এই দুটো সমন্বয়ে অগ্নিপথকে সঠিক পথে জাগানো সম্ভব।
তারা দুজনে হাত ধরে স্তূপের দিকে এগিয়ে গেল। কালবিন্দু তখন চরম উন্মত্ততায় মন্ত্রপাঠ করছিল। জ্যোতির্ময় স্তম্ভের শক্তি ক্রমশ বাড়ছিল। গুহার প্রতিটি কোণে সেই আলো ঝলসে উঠছিল। মনে হচ্ছিল কিছুক্ষণের মধ্যেই স্তম্ভটি সম্পূর্ণ জাগ্রত হবে এবং কালবিন্দুর ইচ্ছে অনুযায়ী ধ্বংসাত্মক রূপে প্রকাশ পাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই অর্কব ও সারভি এক শক্তিশালী বৌদ্ধ ও তান্ত্রিক মন্ত্রোচ্চারণে সাড়া দিল। তাদের কণ্ঠে ছিল দৃঢ়তা, সংকল্প আর এক গভীর আত্মবিশ্বাস। ওম হিং ক্রিং হং ফট 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 স্বাহা। ওম হিং ক্রিং কালি কালি স্বাহা। তাদের মন্ত্রের শব্দগুলো ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল। কালবিন্দুর মন্ত্রকেও সেটা ছাপিয়ে গেল। তাদের কণ্ঠ থেকে যেন এক অদম্য শক্তি নির্গত হচ্ছিল। সারভির হাতের সংযোগ চিহ্নটি তীব্র আলোয় ঝলসে উঠল, আর সেই আলো সরাসরি জ্যোতির্ময় স্তম্ভের দিকে ধাবিত হল। অর্কভের জ্ঞান এবং সারভির সংযোগ, এই দুইয়ের সম্মিলিত শক্তি অগ্নিপথের সঙ্গে মিলে গেল। অগ্নিপথ জেগে উঠল, কিন্তু এটি কেবল সংহারের শক্তি দিল না, এ জ্ঞান ভয়ানক সত্য প্রকাশ করল। স্তম্ভ থেকে এক আলোর ঝলকানি নির্গত হলো, যা কালবিন্দু এবং তার অনুচরদের উপর আঘাত হানল। তারা আর্তনাদ করে উঠল। তাদের শরীরে যেন সেই তীব্র আলো বিলীন হয়ে যাচ্ছিল। অঘোর বোধিসংঘ ধ্বংস হয়ে গেল। তাদের জ্ঞান সংহারণের শাসনের স্বপ্ন চিরতরে চূর্ণ হয়ে গেল। অগ্নিপথের আলোর গুহার মধ্যে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অর্কব দেখল সেই জ্যোতির্ময় স্তম্ভের মধ্যে দেবী তারা ও কালীর এক অভিত রূপ যেন নাচছে। একদিকে জ্ঞান, অন্যদিকে সংহার, একদিকে সৃষ্টি, অন্যদিকে বিনাশ। তারপর এক বেদনাদায়ক সত্য উন্মোচিত হলো। সারভি আসলে এই সংযোগের আধার। তার শরীরই ছিল সেই অগ্নিবিন্দুর ধারণ ক্ষেত্র। অগ্নিপথের চূড়ান্ত জাগরণের ফলে তার শরীরের ভেতরের শক্তি প্রকাশ পাচ্ছিল। সে ধীরে ধীরে সেই জ্যোতির্ময় স্তম্ভের দিকে এগিয়ে গেল। অর্কব চিৎকার করে উঠল। সারভির মুখ বিষণ্ণ কিন্তু দৃঢ় ছিল। এটাই আমার নিয়তি অর্কভ। এই সংযোগকে বন্ধ করতে হলে আমাকে এই আত্মাহুতি দিতে হবে। তেনজিন ঠিকই বলেছিলেন, আত্মা উৎসর্গ করতে প্রস্তুত। সারভির শরীর থেকে তীব্র উজ্জ্বল একটি আলো বেরিয়ে এলো। ধীরে ধীরে সেটি আলোর কণিকায় রূপান্তরিত হয়ে জ্যোতির্ময় স্তম্ভের সঙ্গে মিলে গেল। অর্কব দেখল সারভির শরীর থেকে আলোর কণিকা ধীরে ধীরে জ্যোতির্ময় স্তম্ভের সঙ্গে মিলে গেল। স্তম্ভের সামনে পড়ে রইল সারভির শরীরটা। স্তম্ভের আলো ধীরে ধীরে ম্লান হয়ে গেল এবং এক সময় সম্পূর্ণ নিভে গেল। গুহা আবার অন্ধকারে ডুবে গেল। নিস্তব্ধ হয়ে গেল সব। সারভি আত্মাহুতি দিয়ে তারা কালী সংযোগের চূড়ান্ত শক্তিকে বন্ধ করে দিল, যা ভবিষ্যতে কোনো অশুভ শক্তির হাতে পড়ার সম্ভাবনা ছিল না। সে নিজের আত্মাহুতি দিয়ে এই সংযোগের সেই বিন্দুটিকে পূর্ণ করে দিল। সে জানত আসলে এই উদ্দেশ্যেই তার জন্মলাভ। সব কিছু শান্ত হয়ে গেলেও সেই ভয়াবহতার রেশটা যেন তখনও টিকে ছিল। একটু আগে যে ছিল চোখের সামনে, এখন সে আর নেই। তার অস্তিত্ব এখন বিলুপ্ত, বিপন্ন। সে কোথাও নেই। অন্ধকার গুহায় অর্কব একা দাঁড়িয়েছিল। তার চোখে জল,
কিন্তু তার মনে ছিল এক অদ্ভুত প্রশান্তি। সারভির আত্মত্যাগ তাকে এক পরম সত্যের মুখোমুখি দাঁড় করালো। সে অনুভব করল তার ভেতরে এক নতুন জ্ঞান জেগে উঠেছে। তিব্বতের সেই গোপন কেদার গুহা নিস্তব্ধতা ভেঙেছিল এক অকল্পনীয় আত্মত্যাগ আর চরম উপলব্ধির মধ্যে দিয়ে। সারভি সেনের আত্মাহুতিতে তারাকালী সংযোগের চূড়ান্ত শক্তি শান্ত হয়েছিল, আর অঘোরবোধি সংঘের ধ্বংসের মধ্যে দিয়ে জ্ঞান সংহারের স্বপ্ন চিরতরে চূর্ণ হয়ে গেছিল। অর্কব দত্ত একা দাঁড়িয়েছিল সেই অন্ধকার গুহায়। তার দুই বন্ধুর নিথর দেহ পাশে পড়ে আছে। তার মন শোকে আচ্ছন্ন ছিল, কিন্তু তার ভেতরে এক নতুন চেতনা জেগে উঠছিল। সে এখন সেই সাধারণ ইতিহাস গবেষক ছিল না, যে শুধু প্রাচীন পুঁথির পাতায় জ্ঞান খুঁজত। সারভি ও তেনজিনের আত্মত্যাগের মধ্যে দিয়ে অর্কবের ভেতরে এক প্রাচীন সত্তা জেগে উঠেছিল, সেই বৌদ্ধ সিদ্ধাচার্যের পুনর্জন্ম, যিনি অতীতে একবার এই তারাকালী সংযোগকে ভুল হাতে পড়া থেকে রক্ষা করেছিলেন। তার চোখে এখন সেই জ্ঞান যা সংহারকেও শান্তি হিসেবে দেখে। সে বুঝেছিল বিনাশের মধ্যে দিয়েও সৃষ্টি সম্ভব, আর অন্ধকারের গভীরেও আলোর বীজ লুকিয়ে থাকে। এরপর কেটে গেছে কয়েক মাস। অর্কব কলকাতায় ফিরেছে, কিন্তু তার জীবন আগের মতো নেই। সে এখন আর কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা গবেষক নয়। কলকাতার পুরনো বইয়ের দোকানে রতিকান্তবাবু তাকে দেখে অবাক হয়ে যান। অর্কবের চোখে এক গভীর নীরবতা, এক শান্ত দৃষ্টি, যা আগে কখনো দেখেননি তিনি। কি বাবা অর্কব, এখন কোথায় যাও, কি করো? রতিকান্তবাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন। অর্কব হাসল। তার হাসিতে এক প্রজ্ঞা ঝলসে উঠল। এখন আমি পথে চলি রতিকান্তবাবু। যা কিছু অসম্পূর্ণ, যা কিছু অন্ধকার, তা সম্পূর্ণ করার চেষ্টা করি। সে এখন আর কোনো নির্দিষ্ট স্থানে থাকে না। কখনো দেখা যায় তাকে হিমালয়ের নির্জন বৌদ্ধ মঠে, কখনো বা প্রাচীন মন্দিরের অলিন্দে। সে বিভিন্ন ধর্ম ও দর্শনের গ্রন্থ পাঠ করে, প্রকৃতির গভীরে প্রবেশ করে, আর সেই জ্ঞানকে উপলব্ধি করার চেষ্টা করে যা সে বোধির অগ্নিপথ থেকে পেয়েছে। তার কাঁধে এখন এক নতুন দায়িত্ব, সেই জ্ঞানকে রক্ষা করা যা যুগ যুগ ধরে লুকানো ছিল। তার হাতে এখন উগ্রতারার সিদ্ধ বোধিসূত্র পাণ্ডুলিপির সম্পূর্ণ রূপ। সারভির আত্মত্যাগে সেই অসম্পূর্ণ পুঁথি যেন সম্পূর্ণতা লাভ করেছে। সে জানে এই জ্ঞান কতটা শক্তিশালী এবং কতটা বিপজ্জনক হতে পারে। তাই সে নিজেকে একজন রক্ষাকর্তা হিসেবে তৈরি করেছে, যাতে ভবিষ্যতে কোনো অশুভ শক্তি এই জ্ঞানকে অপব্যবহার না করতে পারে। রাতের বেলা যখন শহর শান্ত হয়ে যায়, অর্কব ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকে। সে যেন সারভি আর তেনজিনের আত্মার সঙ্গে কথা বলে। তাদের আত্মত্যাগই তাকে এই নতুন পথে চালিত করেছে। অর্কব বুঝেছিল প্রকৃত জ্ঞান শুধু তথ্য সংগ্রহ নয়, এটি জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন। সংহার যেখানে শেষ, সেখানেই শান্তির শুরু। এই উপলব্ধি তাকে এক নতুন আলোক অন্ধকারের দ্বন্দ্বের ঊর্ধ্বে নিয়ে গেছে। অর্কব দত্ত সে শুধু একটি নাম নয়, সে একটি কিংবদন্তি। এক নতুন যুগের সূচনা করেছে, যেখানে জ্ঞান আর সংহারের মধ্যে কোনো বিভেদ নেই, যেখানে চেতনা আর মৃত্যুর সীমানা মুছে গেছে। সে জানে তার পথ দীর্ঘ, কিন্তু সে প্রস্তুত, কারণ সে কেবল মানুষ নয়,
সে বোধিপ্রাপ্ত এক সিদ্ধ পুরুষ, যার চোখে সেই অগ্নিবোধি চিরকাল জ্বলজ্বল করছে। তার গল্প শেষ হয়নি, এটি কেবল এক নতুন অধ্যায়ের শুরু।